ঐক্যমত ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে বললেন সিএসএ। এবং চেক প্রতারণা মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে মিরোবান আমি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ৪ সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐক্যমত ছাড়া এসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে। নির্বাচিত সরকার আসলেই বাকি সংস্কারগুলো করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। মুক্তিযুদ্ধে সাহসী কণ্ঠে ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন জিয়াউর রহমান। সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, নেতৃত্বে দৃঢ়তা প্রভৃতি গুণাবলীতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ। মানিক শিকদার রিপোর্টে বিস্তারিত। ১৯৭১-এর ২৬শে মার্চ উদ্দীপ্ত কণ্ঠে এই ঘোষণার পরপর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর সদস্যসহ বাঙালিরা। We had no other way but to take up arms and fight our way out. ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই বীর সেনা। পিতা মনসুর রহমান ও মাতা জাহানারা খাতুনের দ্বিতীয় সন্তানের ডাকনাম ছিল কমল। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষা জীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭২ জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান পদে নিযুক্ত হন। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে বিএনপি। তার শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তিনি। ১৯৮১ সালে ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তিনি।
জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এরপর 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই ছিলেন না, স্বাধীনতার 5 বছর পর দুর্ভিক্ষ পীড়িত দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেন। দ্বিতীয় জাতীয় নির্বাচনের বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়ে ওঠেন গণমানুষের নেতা। তার দেশপ্রেম, ত্যাগী মনোভাব ও পরমত সহিংসতা আদর্শ জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মানিক শিকদারের আরও একটি রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল তলাবিহীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা। বিপ্লব ও জনতার সংহতির মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর খুব অল্প সময়েই দেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন, হয়ে ওঠেন জনগণের নেতা। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশীয় কলকারখানায় কর্মসংস্থানের উদ্যোগ নেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটা রাষ্ট্র হিসাবে নিরাপত্তা, অস্তিত্ব তখন এতই দুরূহ একটা বিষয় ছিল, কেননা ভারতের যে বিশাল চাপ বাংলাদেশের উপর ওই সময়টায়, যে সব সময় আমাদের ভয় ছিল যে আমরা যেন নেপাল বা সিকিমের মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণতি না হই। এই বিষয়টাই জিয়াউর রহমানকে প্রচণ্ডভাবে নাড়া দিত। জিয়ার আমলে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কে আনেন নতুন মাত্রা। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে সমতা ও সম্মানজনক পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়েছিল বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তার যেমন প্রচেষ্টা ছিল চীনের সাথে একটা গভীর সম্পর্ক, সামরিক সম্পর্ক, নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলা। চীন সহজে কিন্তু আস্থা রাখত না বাংলাদেশে। সবসময় চীনের ধারণা ছিল যে বাংলাদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্যের মতো। এই কারণেই চীন সবসময় বাংলাদেশের প্রতি একটা অনাস্থা ছিল, কিন্তু জিয়াউর রহমানই কিন্তু চীনের এই ধারণা বদলিয়ে দিয়েছিল। জিয়াউর রহমানের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্য প্রসঙ্গ, কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে UNDPর সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন UNDPর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। শিলু শবনমের রিপোর্টে বিস্তারিত। আগারগাঁও নির্বাচন ভবনে ইসির চাহিদা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে 175টি ল্যাপটপ, 200টি স্ক্যানার ও 4300টি ব্যাগ দেয় UNDP। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন UNDPর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ অংশীজনদের সাথে আলোচনা করছেন তারা। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা। In the meantime, this very important exercise of voter registration is starting tomorrow. So we have gotten a special permission to start supporting the Bangladesh Elections Commission before the mission is finalized. এই সময় সিইসি বলেন, হালনাগাদ কার্যক্রম শেষ করার জন্য 6 মাসের পরিকল্পনা করেছে ইসি। 65,000 লোকবল কাজ করবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে। 65,000 লোক কাজ করবে, আপনি বুঝতে পারেন, 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। সেই চেষ্টাটা আমরা করতেছি।
বিএনপি আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চায়। এই প্রসঙ্গে সিইসির মতামত জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না তারা। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। সোমবার সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কালকে সাভারে আমাদের প্রোগ্রাম আছে 10টার সময়, সকাল 10টায় বোধহয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। চেক প্রতারণা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করেন। 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আগামী 18 জানুয়ারি সাকিব সহ 4 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি ও 2 পরিচালক। মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান। 2 চেকে টাকার পরিমাণ 4,15,00,000 লাখ। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চৌকা কিরণগঞ্জ সীমান্তে থমথমে পরিস্থিতি, আতঙ্ক ও ক্ষোভে বাসিন্দারা। বিরতির পর আবার আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে। বিএসএফ এর ভুল স্বীকার এবং বিজেপির দক্ষতায় শনিবার বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও পরিস্থিতি এখনো ঘোলাটে। তবে বাংলাদেশ সীমানার বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিক সহ বিএসএফকে মোকাবেলায় প্রস্তুত তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহযোগিতায় ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সীমান্তের মধ্য থেকে শতাধিক আম গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শনিবার ছিল দিনভর উত্তেজনা। উল্টো ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে ঢুকে স্থানীয়দের উপর হাসুয়া, লাঠি সোঁটা সহ হামলা চালায়, নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড। তাদের অস্ত্র ও পাথরের আঘাতে গুরুতর আহত হন 5 থেকে 6 জন। এমন ভাবে গ্যাস আর বম মারছি কিনা, বমের কাছে কি ভিড়তে পারছি, জমি ছাড়িয়ে ভিড়তে মনে করছি জমিতে মরে যাবো, এরকম অবস্থা। এবার যত হাজার হাজার বিঘা আমার এখানে ক্ষয়ক্ষতি করেছে, সব লাঠি লাভ নাইলে মারামারি করতে। তবে বিজিবির দৈর্ঘ্য এবং দক্ষতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও কিরণগঞ্জ চৌকা সীমান্তের পরিস্থিতি এখনো থমথমে। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বাংলাদেশের পাশে তার বাঁধা দেওয়া চলবো না, আমরা তো নিরাপত্তা পাবো না। যদি সে তার বাঁধা দেয়, তো তার বাঁধা দিলে তো সে ওপার থেকে আমরাকে গুলি করে শেষ করে দিতে পারে। বাংলাদেশি কৃষকদের অভিযোগ, সীমান্তের ওপারের ভারতীয় বাসিন্দাদের হামলায় নষ্ট হয়ে গেছে সরিষা, গম, ভুট্টা সহ শত শত বিঘা জমির ফসল। ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত মানুষেরা। প্রতিবাদ যদি না করি তাহলে কি হবে? সীমান্ত এলাকায় যেহেতু জমি আছে আসতে হবে, না হলে কি হবে? বাধ্য যদি ওরা প্রতিবাদ করে তাহলে তো আমরাকে মোকাবিলা দাঁড়াইতে হবে। মোকাবিলাতে না দাঁড়ালে তো ওরা আমরাকে দখল করে নেওয়ার চেষ্টা করবে। এটা কি সম্ভব? কেউ ছেড়ে দিবে? বাংলাদেশ কেউ ছাড়বে না। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ। সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিষয়টি স্পষ্ট। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি প্রস্তুত রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায়। ভারত থেকে যদি কোনো ধরনের সমস্যা হয়, এটা মোকাবেলা করবে বিজিবি। এর আগে গত 6 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই একই জায়গায় নো ম্যানস ল্যান্ডের 50 গজের মধ্যে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। এদিকে রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে, কোনো রকম ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর ভূমি ভবনে এই মন্তব্য করেন তিনি। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময়
সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আমদানির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাটে চালের দাম অনেকটাই স্থিতিশীল। গেল এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। তবে খুচরা বাজারে এখনও আগের দামে চাল বিক্রি হচ্ছে। জেলার আনন্দবাজার ও ফারুকি মার্কেটে BR28 ও BR29 চাল এখন বিক্রি হচ্ছে 62 টাকা দরে। স্বর্ণ 5 চাল 57 থেকে কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। নাজিরশাল 70 থেকে 72 টাকা, কাটারি ভোগ 70 থেকে 73 টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে। তবে পাইকারি বাজারে দাম কমার প্রভাব এখনও খুচরা বাজারে পড়েনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাটে ধানের আমদানি কিছুটা কমেছে। পুরনো ধান 1600 টাকা মন এবং নতুন ধান 1800 থেকে 1500 টাকা মন ধরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ থেকে বর্তমানে কেজিতে 2 টাকা দাম কমছে এবং আমদানিও ভালো আছে, এলচিও ঢুকতেছে। যেভাবে ফাল্লায় বাড়ছিল ইন্ডিয়ান চালটা লাগতেছে আওয়ার কারণে একটু বাজারটা দাঁড়াইছে 25 কেজির বস্তাতে হলে 10-20 টাকা করে কম। আর এর সাথে শেষ করছে 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঐক্যমত ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বললেন সিএসএ। এবং চেক প্রতারণা মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।